হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ আনলক 24 এ। আজ আমরা শিখব একটি অসাধারণ টপিক, ট্যাগ কোয়েশ্চেন। খুব সহজ ভাষায় সহজ কিছু নিয়ম ও ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা একেবারে ক্লিয়ার করে ফেলবো ট্যাগ কোয়েশ্চেন। তোমরা কি ট্যাগ কোয়েশ্চেন ভুল করো? তাহলে আমি আশা করি এই ভিডিও দেখার পর তোমরা কখনোই ট্যাগ কোয়েশ্চেনকে ভুল করবে না। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ট্যাগ কোয়েশ্চেনটা কি। ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া বা সংযোজন করা। যখন আমরা কোনো সেন্টেন্সের পরে কোনো একটি কোয়েশ্চেনকে জুড়ে দেই সেটাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে একটি ধারণা নিয়েছি যে ট্যাগ কোয়েশ্চেন কেন, এটাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। এখন আমরা আস্তে আস্তে চলে যাই ট্যাগ কোয়েশ্চেনটা কি। ট্যাগ কোয়েশ্চেন দুটো সূত্রের মাধ্যমে চলে। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর এটা নট হবে এবং সাবজেক্ট। আর সাবজেক্টটা যেটা হবে সেটা হচ্ছে আমি প্রনাউন। আমি আবারও বলে দিই, অক্সিলারি নট। তাহলে এখানে দুটি সিস্টেম বলতে আমি বোঝাতে চাচ্ছি যে অক্সিলারি ভার্বটি দুটি স্টেটমেন্ট, একটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। যদি যে সেন্টেন্সটাকে আমরা ধরে ট্যাগ করব সেই সেন্টেন্স পজিটিভ স্টেটমেন্ট হয়, তাহলে এটাকে ট্যাগ করার সময় আমাদের এটা নেগেটিভ দাঁড়াবে, এই যে নট বসাতে হবে। আর যদি আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ হয়, যেমন এই যে এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে ক্যান নট, যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ করার সময় এটা পজিটিভ স্টেটমেন্টে নিতে হবে। তাহলে আমি একটু জিনিসটা আবার বলি, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আমাদের যে সেন্টেন্সটা থেকে আমরা ট্যাগ করব ওই সেন্টেন্সটা যদি আমাদের পজিটিভ সেন্টেন্স হয়, মানে পজিটিভ স্টেটমেন্ট হয়, যেমন ইউ ক্যান ডু ইট, এটা আমাদের একটা পজিটিভ স্টেটমেন্ট, যেহেতু এটার মধ্যে নট নেই। যখন এটাকে আমরা ট্যাগ করব তখন আমরা এটাকে নেগেটিভ স্টেটমেন্টে নিয়ে যাব, তারপর সাবজেক্টটা বসাবো। আমি তারপর যদি দ্বিতীয় সেন্টেন্সটা দেখাই, আমাদের এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, তো যখন এটাকে ট্যাগ করব তখন আমার একটা পজিটিভ, মানে কোনো নট আনা যাবে না। তাহলে পজিটিভ স্টেটমেন্ট হলে আমাদের নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে আমাদের পজিটিভ করতে হবে। এখন আমরা এটা সূত্রে চলে যাই। ট্যাগ কোশ্চেন একটি কমন সূত্র, তার অক্সিলারি ভার্ব বসবে এবং তার যে সাবজেক্টটি বসবে সেই সাবজেক্টের প্রনাউন বসবে। আমি আবারও বলি, অক্সিলারি ভার্ব বসবে এবং তার যে সাবজেক্টিভ বসবে, এই যে আমাদের দুই সূত্রে এখানে অক্সিলারি ভার্ব তার মানে অক্সিলারি ভার্ব বসবে এবং যে সাবজেক্টিভ বসবে ওই সাবজেক্টিভ প্রনাউন। আমাদের যে স্টেটমেন্ট থেকে আমরা ট্যাগ কোশ্চেনটা করব, ওর যে সাবজেক্টটা, ওর সাবজেক্টের প্রনাউনটা বসাবো, এই যে প্রনাউনটা আমরা বসিয়েছি। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু অক্সিলারি ভার্ব আছে। আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি, তারপর আমরা সেই চারটিতে চলে যাব। এখন এই অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের, দেখেন এখানে আমাদের তিনটা অক্সিলারি ভার্ব আছে। আমি আবার একটু দেখাই, এই যে আমাদের এখানে তিনটা অক্সিলারি ভার্ব আছে। এই যে এম, ইজ, আর, আমাদের তিনটা অক্সিলারি ভার্ব। তারপর ওয়াজ, ওয়ার, এখানে আমাদের দুইটা অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, এখানে দুইটা। ডু, ডাজ, এখানে দুইটা। তাহলে আমাদের এখানে দুইটা হওয়ার দরকার কি ছিল? এখানে তিনটা হওয়ার, একটা হলো প্রেজেন্ট টেন্সের জন্য একটা অক্সিলারি ভার্ব হইতে চলতো। এর কারণ হচ্ছে যে এই অক্সিলারি ভার্ব গুলা তার সাবজেক্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন আই সাথে এম হয়, ইজ হলে হি এর সাথে ইজ হয়, ইউ হলে আর হয়। তাহলে আমি যদি এম এর ব্যাপারটা এম বাদ দেই, যে এই এম এর ব্যাপারটা আমি একটু দেখাই, এই যে এম এর ব্যাপারটা এম যদি বাদ দেই তাহলে আমার থাকে ইজ এবং আর। তাহলে এই ইজটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, আরটা হচ্ছে প্লুরালের জন্য। তাহলে যেসব সাবজেক্ট গুলো সিঙ্গুলার সেই সব সাবজেক্টের জন্য আমাদের ইজ বসবে, আর যেসব সাবজেক্ট গুলো প্লুরাল তার জন্য আমাদের আর বসবে। এরপর আছে আমাদের ওয়াজ এবং ওয়ার। তাহলে ওয়াজ বসবে সিঙ্গুলারের জন্য, ওয়ার হচ্ছে প্লুরালের জন্য। হ্যাজ সিঙ্গুলারের জন্য, হ্যাভ হচ্ছে প্লুরালের জন্য। ডাজ হচ্ছে সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরালের জন্য। এখন আমরা এই চারটি দেখব যে কোথায় সিঙ্গুলার এবং কোথায় প্লুরাল হয়। এই যে আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী আলাদা করে দিয়েছি, এই যে সিঙ্গুলার আর এটা হচ্ছে আমাদের প্লুরাল। এই চারটি আমাদের পুরো ট্যাগ কোয়েশ্চেনটিকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, সেজন্য খুব ভালো করে মন দিয়ে শিক্ষার্থীরা তোমরা এই চারটি দেখো। আমি আশা করি যে এই চারটি ভালো করে খেয়াল করলে তোমরা পুরো ট্যাগ কোয়েশ্চেনটিকে ভালো করে আয়ত্ত করতে পারবে। এরপর আমি চলে যাচ্ছি যে সাবজেক্ট, এখানে আমাদের এখানে যে সাবজেক্টটি আছে, সিঙ্গুলার জন্য কি কি সাবজেক্ট আছে? হি, আমি একটু দেখাচ্ছি, এই যে সিঙ্গুলার জন্য আমাদের হি সাবজেক্ট, তারপর শি এবং ইট, এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার। তারপর প্লুরাল জন্য সাবজেক্ট হচ্ছে ইউ, উই এবং দে, এই তিনটা সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুরালের জন্য। আমরা জানি যে মোট আমাদের 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টের মধ্যে এখানে এই যে তিনটা সিঙ্গুলার আর তিনটা হচ্ছে প্লুরাল। আর আরেকটা সাবজেক্ট বাকি আছে, সেটা হচ্ছে আই। আই জন্য যে আলাদা আলাদা সাবজেক্ট আমরা সেটা জানি। এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে সিঙ্গুলার এবং প্লুরালকে আমরা আলাদা করতে পারি। এখন আমি দেখাই, তাহলে এই যে ইজ, এই ইজ কার কার সাথে বসবে?
হি, শি এবং ইট, এই তিনটা সাবজেক্টের সাথে আমাদের ইজ বসবে। তারপর ওয়াজ কার কার সাথে বসবে আমি দেখাই দিই। ওয়াজ, এই যে হি, শি এবং ইট, তার মানে এখানে যে সিঙ্গুলার প্রত্যেকটা যে অক্সিলারি ভার্ব আছে তারা এই সিঙ্গুলার সাবজেক্ট গুলোর সাথে বসবে। আর এখানে যে অক্সিলারি ভার্ব গুলো আছে এই যে প্লুরালে আর, ইউর সাথে আর বসবে, উই এর সাথে আর বসবে, এর সাথে আর বসবে। এখানে যে প্রত্যেকটা অক্সিলারি ভার্ব আছে তারা ইউ, উই এবং কে ব্যবহার করবে ট্যাগ করার ক্ষেত্রে। তার মানে হচ্ছে এই অক্সিলারি ভার্ব গুলো আমি আবার একটু দেখাই। তার মানে হচ্ছে এই অক্সিলারি ভার্ব গুলো এই সাবজেক্ট গুলো নেবে এবং এই অক্সিলারি ভার্ব গুলো এই সাবজেক্ট গুলো ট্যাগ করার সময় নেবে। এখন আমি আরেকটু বিষয় দেখি। হিটা কে, আমার এখন জানতে হবে হিটা কে, সিঙ্গুলার হিটা কে। হিটা হচ্ছে কোনো পুরুষ, পুরুষের পরিবর্তে আমরা হি ব্যবহার করি। সেটা হচ্ছে যদি কোনো মহিলা হয় তার পরিবর্তে আমরা সি ব্যবহার করি। এবং ইট, এই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে জটিল সাবজেক্টের নাম হচ্ছে, আমি আবার একটু দেখাই, এই ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে জটিল সাবজেক্টের নাম হচ্ছে ইট। ইট কার কার পরিবর্তে ব্যবহৃত হয় আমরা সামনে ইটের ব্যবহার সম্পর্কে জানবো এবং ইট কার কার পরিবর্তে ব্যবহৃত হয়, কি কি পরিবর্তে ব্যবহৃত হয়, কোন কোন সব ব্যক্তি, কোন কোন বস্তু বা কোন কোন প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, আমরা ইটটা শিখে নিব। আর এখানে আমরা চলে আসি যে ইউ, ইউটা কার পরিবর্তে ব্যবহৃত হয়, এই যে ইউ, আমি একটু দেখাই। ইউটা হচ্ছে ইউর কোনো নাউন নেই তাহলে ইউর পরিবর্তে ইউ, উই তার কোনো নাউন নেই তাহলে উইর পরিবর্তে উই। এখানে আছে দে, এই প্লোরাল ক্ষেত্রে এই দ্যাটাই সবচেয়ে জটিল একটা বিষয়। আমি আবার একটু দেখাই, এই যে প্লোরাল ক্ষেত্রে দ্যাটা হচ্ছে সবচেয়ে জটিল। এই দ্যাটা হচ্ছে কিভাবে দ্যাটা গঠিত হয় আমরা সামনে এই দ্যা সম্পর্কে আলোচনা করেছি। তাহলে আমাদের ইট এবং দ্যা সম্পর্কে ভালো করে আলোচনা করলে ট্যাগ কোয়েশ্চেনটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি উদাহরণ দিই, রবিন ইজ মাই ব্রাদার। এখানে রবিন হচ্ছে ছেলে এবং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা ট্যাগ কোয়েশ্চেন আমরা দেখেছি যে আগে অক্সিলারি ভার্ব বসে, তাহলে ইজ এর পরিবর্তে ইজ, যেহেতু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, ইজ নট। আর রবিনের পরিবর্তে আমাদের হি বসেছে, তাহলে উত্তরটি হয়েছে ইজন্ট হি। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি, এই যে আমাদের প্লোরাল হচ্ছে ইউ, ইউর কোনো নাউন নেই, ইউ সরাসরি ইউ হিসেবে বসে। তাহলে যখন আমরা ট্যাগ করেছি ইউ আর, এখানে আর বসেছে, তাহলে আমরা দেখি আর, আর এর সাথে নট এবং আর নট, আর ইউ সাবজেক্ট সরাসরি ইউ হিসেবে বসেছে, আর এন্ড ইউ। এরকম ভাবে উই, এই যে উই আর হচ্ছে আর, আর এর পরিবর্তে হচ্ছে আর নট, ট্যাগ করার ক্ষেত্রে আর নট এবং উই সাবজেক্ট সরাসরি উই হিসেবে বসেছে। তার মানে ইউ, উই এগুলো সরাসরি এদের কোনো নাউন নেই, সরাসরি এই নামই আসে। আর বাকি সাবজেক্ট গুলো যেমন ইট এবং দে, এই সাবজেক্টটি ভিন্ন ভিন্ন নামে এসে থাকে। ইট বুঝতে হলে আমাদের দুটো জিনিসকে খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। আমি যে দেখাই, একটা কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। যেমন আমি যদি বলি পেন, এ পেন, তাহলে একটি কলম বোঝায়। আবার যদি বলি পেন্স, তার মানে অনেকগুলো বোঝায়। তাহলে কাউন্টেবল সিঙ্গুলার, তাহলে তার পরিবর্তে ইট বসে। আমি আবার বলি কাউন্টেবল সিঙ্গুলার, যেমন আমি যদি বলি দ্য ক্যাট, এইটা দ্বারা একটা ক্যাট বুঝিয়েছে, সে কারণে এই ক্যাটের পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। এবং ইজ এর পরিবর্তে ইজ নট, যেহেতু আমার ট্যাগ করার সময় অক্সিলারি ভার্ব বসে, তাহলে ইজন্ট ইট। তাহলে ক্যাটটা ছিল একটা কাউন্টেবল। আমি আবার একটু দেখাই, ক্যাটটা ছিল আমার একটা কাউন্টেবল। আর এরপর আমি একটা উদাহরণ ব্যবহার করছি, এয়ার ইজ ফ্রেশ, তাহলে এয়ারটা হচ্ছে আনকাউন্টেবল। এখন কাউন্টেবল যদি একটি হয় তার পরিবর্তে ইট হয়, আবার আনকাউন্টেবল সংখ্যায় যতই হোক বা পরিমাণে যতই হোক তার পরিবর্তে ইট হবে। যে এয়ারের পরিবর্তে আমি ইট বসিয়েছি। এয়ার তো আমরা পরিমাপ করতে পারি না, এটা দেখাও যায় না, এটা শুধু অনুভব করা যায় যে এটা এয়ার। তাহলে এটা একটা আনকাউন্টেবল জিনিস। যেহেতু এটা সংখ্যা যতই হোক বা পরিমাণে যতই হোক তার পরিবর্তে ইট, আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজন্ট ইট উত্তর। এখন আমরা ইটটা শিখবো। যে আমরা একটু বলি, আমরা যেহেতু ইটটা সবচেয়ে জটিল একটা বিষয়, তাহলে কোথায় কোথায় ইট বসে। যদি সিঙ্গুলার, আমি আবার বলি সিঙ্গুলার, যে সিঙ্গেল,
যদি সিঙ্গুলার, যে কাউন্টেবল নাউন যখন সিঙ্গুলার হয় তখন তার পরিবর্তে ইট বসে। যেমন কার, প্যান, যখন এগুলো সিঙ্গুলার হবে তখন তার পরিবর্তে, এটা বস্তু হোক প্রাণী হোক, তার পরিবর্তে ইট বসে। ব্যক্তি না হলে হবে, ব্যক্তি হলে হি সি, আর ব্যক্তি না হলেই তার পরিবর্তে ইট, সিঙ্গুলার হলেই ইট। তাহলে দা কার, এই যে এখানে কার ব্যবহার করছি, কারটার পরিবর্তে আমরা ইট, কার যেহেতু গণনা করা যায় তাহলে ইট, আর এখানে অক্সিলিয়ারি ইজ, ইজেন্ট ইট। এরকম টাইগারের পরিবর্তে, আমি আবার একটু দেখাই, এরকম টাইগারের পরিবর্তে ইট, প্রাণী, এটার পরিবর্তে ইট, আবার অক্সিলিয়ারি ইজ, ইজেন্ট ইট। তাহলে ট্যাগ করার সময় শুধু ইজেন্ট ইট ব্যবহার করলেই হবে। এরপর আনকাউন্টেবল নাউন, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি আনকাউন্টেবল নাউন সম্পর্কে। এই যে আমি একটু দেখাই, এই যে এয়ার, ওয়াটার, অয়েল, হেয়ার, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের এখানে আনকাউন্টেবল নাউন ওয়াটার, ওয়াটার অফ দ্য রিভার, মানে নদীগুলোর পানি। পানি তো একটা নদীতে অনেক পানি থাকে, তাহলে এই অনেক পানি যাই থাকুক, এই সকল পানির পরিবর্তে ইট। আনকাউন্টেবল নাউন হলেই ইট। আমি আবার বলি, আনকাউন্টেবল নাউন হলেই, আনকাউন্টেবল নাউন হলে তার পরিবর্তে ইট। আর যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ইজ, তাহলে আমরা জানি যে অক্সিলিয়ারি ট্যাগ করার সময় অক্সিলিয়ারি ভার্ব আসে ইজন্ট ইট। এরপর আমরা আর কোথায় কোথায় ইট ব্যবহার করি আমরা একটু দেখে নিই। যদি উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা ইট হয় বা হিও হয়, অ্যাকম্পানিড বাই, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে প্রথম সাবজেক্টটাকে ট্যাগ করতে হয়। যে মিস্টার আলম, মিস্টার আলম একটা সাবজেক্ট, হিজ চিলড্রেন আরেকটা সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে যে টুগেদার উইথ বা শুধু উইথ থাকলে তাদের ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্টকে ট্যাগ করব। মিস্টার আলম টুগেদার উইথ হিজ চিলড্রেন হ্যাজ, তাহলে হ্যাজ এর পরিবর্তে আমরা এখানে হ্যাজ নট ব্যবহার করেছি, আর মিস্টার আলমের কারণে হি ব্যবহার করেছি। আমরা জানি যে কোনো পুরুষ হলে তার পরিবর্তে আমরা হি হয়। এরপর কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো দেখতে প্লোরালের মতো। আমরা জানি প্লোরাল, কাউন্টেবল প্লোরাল হলে দেয়া হয়ে যায়, কিন্তু যেহেতু এস বা ইএস থাকা সত্ত্বেও ওই সাবজেক্ট গুলো সিঙ্গুলার, আর সিঙ্গুলার মানে তার পরিবর্তে ইট বসবে। এই যে পলিটিক্স, নিউজ, গ্যালন্স, ইকোনমিক্স, ফিজিক্স, এগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করব যদি দেখতে এগুলো সিঙ্গুলারের মতো, কারণ এগুলোর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। এই যে নিউজ, নিউজের পরিবর্তে আমরা দিস নিউজ, নিউজের পরিবর্তে ইট ব্যবহার করেছি, যদিও নিউজের সাথে আছে আর ইজ এর কারণে ইজেন্ট ইট। তারপর আমরা চলে যাই নির্দিষ্ট দূরত্ব, দূরত্ব, আবার একটু দেখাই, এই যে নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বোঝালে তাদের পরিবর্তে সাবজেক্ট গুলো দেখতে প্লোরাল মনে হলেও আসলে এগুলো হচ্ছে সিঙ্গুলার। যেমন 10 মাইলস, আমাদের কাছে মনে হচ্ছে যে 10 এর পরে মাইলস বার হচ্ছে, এটা একটা প্লোরাল, কিন্তু আসলে এগুলো প্লোরাল না, এগুলো হচ্ছে সিঙ্গুলার, কারণ এগুলো নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে। 10 মাইলস এর একটা নির্দিষ্ট দূরত্ব বোঝাচ্ছে, সেই কারণে 10 মাইলস এর পরিবর্তে আমাদের ইট বসবে, আর অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, ইজেন্ট ইট। তাহলে এটা উত্তর হবে ইজেন্ট, এটার উত্তর হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। যতই আধিক্য হোক না কেন, সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয়, এটা আমি আবার আলোচনা করি, সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তার ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আমি একটু দেখাই, এ লট অফ মানি, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল, টাকার সংখ্যা যতই হোক সে আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল মানি তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। আর যেহেতু অক্সিলারি ওয়াজ, তাহলে ইটের সাথে ওয়াজ হয়, আমরা তাহলে ওয়াজ নট ইট, এই যে ওয়াজ নট। এই যে আমরা একটু দেখাই, এই যে ওয়াজ নট ইট। এরপর আমরা ব্যবহার শিখবো প্লোরালের। আমরা এতক্ষণ শিখেছি সিঙ্গুলার সাবজেক্ট গুলোকে কি ব্যবহার করা হয়। তাহলে প্লোরালে তো আমাদের তিনটা সাবজেক্টই থাকে, একটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে উই। তাহলে উই তো আমরা সরাসরি ইউ হিসেবে, কিন্তু দ্যাটাকে আমরা কিন্তু দ্যা নামে চিনি না। এখন আমরা শিখবো কিভাবে এই দ্যাটা হয়। যেমন আমাদের প্রথম যে আমরা সেন্টেন্সটা ব্যবহার করেছি, দ্য পিপল অফ দ্য ভিলেজ, তাহলে আমাদের হচ্ছে ভিলেজ, লোকজন। তাহলে লোকজন, এখানে অনেকগুলো লোক বোঝাচ্ছে, তাহলে তার পরিবর্তে আমাদের এই যে দ্যা হয়। আর তার সাথে অক্সিলারি হচ্ছে আর, তাহলে আমরা জানি যে অক্সিলারি পারবে নট দিলে ট্যাগ হয়ে যায়। তাহলে আর নটটা দেয়, যে আর নট দেয় হয়েছে। এবার আমরা শিখবো যে দেয় কোথায় কোথায় দেয় বসে। তারপরে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করেছি টাইগার্স, যেমন একটা টাইগার্স হলো আমরা ইট ব্যবহার করেছি,
ইট হয়। আর যদি একাধিক টাইগার হয় মানে একের অধিক টাইগার হয় যেগুলোকে গণনা করা যায়, তাহলে তাদের পরিবর্তে আমরা দ্য ব্যবহার করবো, এই যে দ্য ব্যবহার করবো। আর যেহেতু অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে আর এন্ড দ্য। আমি এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি কারণ হচ্ছে এই যে দ্য এবং ইটের জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে জটিল বিষয়। এখন আমি নতুন একটা সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, টমেটোস, ইয়েস, নাউনের সাথে ইয়েস যোগ হয়েছে। তার মানে হচ্ছে নাউনের সাথে ইয়েস যোগ হওয়ার অর্থ হচ্ছে যে এই সাবজেক্টটা প্লুরাল। তাহলে ভার্বটা কি আমাদের প্লুরাল, ভার্বটা প্লুরাল। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাদের এই ক্ষেত্রে ডু ডিড ডাজ। তাহলে এই গ্রোর কারণে আমাদের যেহেতু মূল ভার্ব অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা এখানে ডু বসাবো। আর নয় হিসেবে যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, তাহলে নট বসাবো। আর টমেটোস এর কারণে হচ্ছে আমরা দে বসাবো। যদি এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে তাদের পরিবর্তে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, যেমন রহিম এন্ড করিম, তাহলে এখানে দুইজন ব্যক্তি বুঝিয়েছে, দুইটা হি, তাহলে তার পরিবর্তে আমাদের দে হবে। যেমন এই যে জামাল এন্ড কামাল, তাহলে এখানে দুইজন, এই দুইজনের পরিবর্তে আমাদের দে হবে। আর যেহেতু ভার্ব ওয়ান আমরা জানি যে ভার্ব ওয়ান হলে তার অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। আর নট নেগেটিভ সেন্টেন্সের কারণে, পজিটিভ স্টেটমেন্টের কারণে নট হবে ডু নট দে, মানে ডোন্ট দে যেটাকে আমরা বলি ডোন্ট দে। এরপর 3 নাম্বার, কিছু কিছু শব্দ আছে মানে এই যে যেমন টমেটোস এর সাথে আমাদের এই যে এটা কিভাবে আমরা বুঝেছি যে এটা প্লুরাল, কারণ এটার সাথে অ্যাজ বাই এস আছে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যার সাথে অ্যাজ বাই এস থাকে না, যেমন ক্যাটেল, অ্যারিস্টোক্রেসি, পোল্ট্রি, পিপল, এই শব্দগুলোর সাথে আমাদের অ্যাজ বাই এস থাকে না। তখন এরা যদি তখন সাবজেক্ট হিসেবে বসে তখন তাদের পরিবর্তে আমরা দে বসাবো। যেমন ক্যাটেল এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টটার পরিবর্তে আমরা দে বসাবো। আর এদের অক্সিলারি ভার্ব ছিল আমাদের আর। আমি আবার একটু দেখাই, এই যে অক্সিলারি ভার্বটা আর, তাহলে আর নট, আর ক্যাটেলের কারণে দে, আর নট দে। এরপর আমরা ব্যবহার করব যে সাবজেক্ট। আমাদের কিছু কিছু সাবজেক্ট আছে যেমন আমরা যখন এটাকে নর্মাল সেন্টেন্সে ব্যবহার করি, কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করি, এই শব্দগুলো যে এভরিবডি, নোবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, অল, এই শব্দগুলো যখন আমাদের নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে তখন এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং তার সাথে বসেও সিঙ্গুলার ভার্ব। আমি একটু দেখাই তার সাথে সিঙ্গুলার ভার্ব, এই যে এভরিবডি লাইকস, আবার নোবডি হ্যাজ, তাহলে আমরা দেখাই যে এই যে হ্যাজ কার সাথে বসে, এই যে হ্যাজ তো সিঙ্গুলার সাথে বসে, ঠিক না? এই যে হ্যাজ তো এখানে সিঙ্গুলার সাথে বসেছে। আমি একটু ক্লিয়ারলি একটু দেখাই, এই যে নোবডির সাথে আমাদের বসেছে এই যে হ্যাজ বসেছে, তার মানে হচ্ছে নোবডি সিঙ্গুলার দেখে হ্যাজ বসেছে। কিন্তু যখন এটাকে আমরা ট্যাগ করব, আমি আবার বলি, যখন এটাকে ট্যাগ করবো এই যে এভরিবডি নোবডিকে, তখন এই যে এভরিবডিকে আমরা যখন ট্যাগ করবো, আমি একটু দেখাই, এই যে এভরিবডিকে, তখন তাদের পরিবর্তে আমাদের দে বসাতে হবে এবং দে অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। তাহলে লাইকস তার মানে ডাস ছিল, কিন্তু আমাদের দেয়ের সাথে আমরা জানি যে দেয়ের সাথে আমাদের বসবো হচ্ছে ডু, তাহলে ট্যাগ করার সময় দেয়ের সাথে আমাদের ডু বসাবো। ক্লিয়ার? আমি আবার একটু দেখাই, এই যে দেয়ের সাথে আমাদের যখন আমরা এভরিবডি পরিবর্তে আমাদের নিয়ম হচ্ছে দে বসানো, তাহলে এই দেয়ের পরিবর্তে যদি ডাজ হয় তাহলে ডু। আর এই যে নোবডির পরিবর্তে আমরা কি বসাবো, দে বসাবো। আমি একটু দেখাই, এই যে নোবডির পরিবর্তে আমরা কি বসাবো, দে বসাবো। কিন্তু নোবডির সাথে আছে হ্যাজ, কিন্তু হ্যাজ না বসে হ্যাজ এর প্লুরাল আমরা বসাবো, হ্যাভ বসাবো। তাহলে উত্তর হবে হ্যাভেন্ট দে বা হ্যাভ দে। তাহলে আমরা পুরোটিতে আবার যাই, এভরিবডি লাইকস হিম, তাহলে এভরিবডি পরিবর্তে হবে দে, আর লাইকস এর ডাজ হয়ে যাবে ডু নট। তারপরে হচ্ছে আমরা নোবডিতে যাই, নোবডি নোবডি তাহলে আমাদের নোবডির কারণ, তাহলে আমরা নোবডি থাকলে আমি আবার একটু দেখাই, নোবডির পরিবর্তে আমাদের দে বসে। আর যেহেতু নোবডিতে নো আছে সেক্ষেত্রে ট্যাগ করার ক্ষেত্রে, আর যেহেতু দে হয়েছে তাহলে দেয়ের সাথে আর হ্যাজ বসবে না, বসবে হ্যাভ। এরপর অক্সিলারি নিয়ে এমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি পাস্ট টেন্স হয় তাহলে তার পরিবর্তে আমরা ডিড ব্যবহার করব। এই যে আমরা যেমন ওয়েন্ট, যদি ওয়েন্ট হয় তাহলে তার পরিবর্তে ওয়েন্ট এর ভার্ব টু হলে ডিড। আর যেহেতু আই সাবজেক্ট, আই ডিডেন্ট আই, এরকম ভাবে আমি আরেকটা দেখা, উই এনজয়েড, তাহলে এনজয়েড হচ্ছে ভার্ব টু, তার পরিবর্তে ডিড নট, আর উই এর কারণে হচ্ছে উই, দ্য ডিড নট উই। এভাবে আমরা যদি পাস্ট টেন্স হয় তাহলে তার পরিবর্তে আমরা ডিড ব্যবহার করব।
যে সকল স্টেটমেন্ট নেইদার নর ইদার অর হার্ডলি বেয়ারলি এভার সেলডম এই সব শব্দগুলো নেগেটিভ স্টেট মানে নেগেটিভ হয়, তাহলে যদি কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সকে নেগেটিভ যুক্ত সেন্টেন্স বলি। তাহলে আমাদের এই যে রিনা হার্ডলি, যে এখানে হার্ডলি আছে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা, তাহলে এই সেন্টেন্সটা আমার নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেল। আর যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেছে, এই যে রিনার পরিবর্তে আমরা শি ব্যবহার করব, আর গোজ এর পরিবর্তে আমরা ডাজ, কিন্তু এখানে নট ব্যবহার করবো না। তাহলে এটা, তাহলে পরের ট্যাগটাকে আমাদের পজিটিভ ট্যাগ করতে হবে। সেম ভাবে আবার সেলডম যদি শব্দটা থাকে, আমি আবার একটু দেখাই। এই যে সেলডম শব্দটা, এটা এটা একটা নেগেটিভ শব্দ, তাই এটা, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমার পরটা করতে হবে পজিটিভ স্টেটমেন্ট। তাহলে টু নট হবে না, বাইট, বার্কিং ডগস বাইট, তাহলে বাইটের কারণে হচ্ছে ডু, আর বার্কিং ডগস এর কারণে হচ্ছে আমার দেয় বসবে, তাহলে উত্তর হবে ডু, তাহলে উত্তর হবে ডু দেয়। এরপর হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দেয়ার বসে, আমরা আগে বলেছি যে সাবজেক্ট আমাদের হচ্ছে 7টা, আই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। এর বাইরে আরেকটি সাবজেক্ট আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই যে যদি দেয়ার হয় তাহলে ট্যাগ করার সময় দেয়ার হবে, আর তার সাথে যে অক্সিলারি ভার্ব, ওই অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে দেয়ার ইজ এ কলেজ, দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ, তাহলে তার পরিবর্তে বসবে ইজন্ট দেয়ার। এরকম ভাবে দেয়ার আর 6 বয়েজ, তাহলে এখানে বুঝবে আর, তাহলে আর এর পরিবর্তে আর নট, আর দেয়ার এর পরিবর্তে দেয়ার। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ দেখাবো। যে ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে লেট যুক্ত, আর একটা হচ্ছে ভার্ব যুক্ত। একটা হচ্ছে আমরা বলি লেট যুক্ত, আর একটা হচ্ছে ভার্ব যুক্ত, ভার্ব সরাসরি ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত থাকে। তাহলে আমাদের প্রথম আমরা দেখাবো যে ভার্ব যুক্ত। যদি ভার্ব যুক্ত যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, সকল ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তে আমরা একটা উত্তর ব্যবহার করতে পারি উইল ইউ। যদি এটার ক্ষেত্রে আরো অন্যগুলো অন্যান্য বসে যায়, উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, এই ট্যাগ গুলো ব্যবহার করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রচলিত সেটা হচ্ছে সবাই উইল ইউ ব্যবহার করে, যে উইল ইউ। তাহলে ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাকে আমরা ধরে নেব ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ সেন্টেন্স একটাই উত্তর, সেটা হচ্ছে উইল ইউ। তাহলে এটা আমাদের জন্য সহজ হয় আর কি। এরপর আমাদের আরেক ধরনের ইম্পারেটিভ আছে, সেটা হচ্ছে লেট যুক্ত। যদি লেট মি হয়, আমি আবার বলি, যদি লেট মি হয় তাহলে লেটের পরিবর্তে আমরা ব্যবহার করবো শেল, তারপর আই, আমরা জানি ফার্স্ট পার্সনের সাথে শেল বসে। আর যদি লেট আজ হয় তাহলে লেটের পরিবর্তে আমরা ব্যবহার করবো শেল, আর আজের পরিবর্তে হচ্ছে উই, শেল উই। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি ব্যবহার করবো? আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব পরে থাকে, যে সাবজেক্ট এবং ভার্ব, এই যে সাবজেক্ট এবং ভার্ব, যেক্ষেত্রে ইজ বসেছে, আমি আবার একটু দেখাই, ভুল হয়েছে, ইজ বসেছে, আর দা বার্ড, বার্ড যেহেতু একটি পাখি, এটা ব্যক্তি না, তাহলে তার পরিবর্তে ইট, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। তারপর হোয়াট এ ফুল ইউ আর, তাহলে ইউর পরিবর্তে ইউ, আর এখানে হচ্ছে দিল আর, তাহলে আর এন্ড ইউ। এখন আমরা দেখবো যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কিভাবে করে। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা কনজাংশন, দুটি ক্লজ কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে এখানে আমরা তিন ধরনের কনজাংশন এনেছি। একটা হচ্ছে যে উপরের সারিতে যে কনজাংশন গুলো আছে, এই কনজাংশন গুলো সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের মাঝখানে বসতে পারে। তারপর আরেক ধরনের কনজাংশন এনেছি, আমি আবার একটু দেখাই। তারপরে যে মাঝখানের সারিতে যে কনজাংশন গুলো আছে, সেই কনজাংশন গুলো শুধুমাত্র মাঝখানে বসে। এরপর হচ্ছে হু ইজ দ্যাট, এই কনজাংশন গুলো যেখানে নাউন হয় তাকে মডিফাই করার জন্য নতুন একটি ক্লজ তৈরি হয়, তো সে জায়গায় হু ইজ দ্যাট ব্যবহার করা হয়। এখন এদেরকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই সবচেয়ে বড় কথা। এখন প্রথমে আমি দেখাই, যদি ইফ, যে প্রথম যে লাইনটা আছে সেই কনজাংশন থেকে আমরা ইফ এনেছি, এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে দ্বিতীয় ক্লজকে ট্যাগ করতে হয়। তাহলে ইউ রিড মোর, এটা একটি ক্লজ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই যে ইউ রিড মোর, এটা একটি ক্লজ, ইউ রিড মোর এটা একটি ক্লজ, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তাহলে দ্বিতীয় ক্লজটি কোনটি? এই যে ইফ এর পরে ক্লজটা, এটা ওয়ান, ক্লজ নাম্বার ওয়ান, এটা ক্লজ নাম্বার টু। সবসময় মনে রাখতে হবে ইফ এর পরে যে ক্লজটা আছে সেই ক্লজটা না, তার দ্বিতীয় যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে আমাদের ট্যাগ করতে হবে। তাহলে আমরা এই ক্লজটাকে যদি ট্যাগ করি, তাহলে ক্যান এর পরিবর্তে হচ্ছে ক্যান নট, এই যে আমরা উত্তর ক্যান নট, ক্যান এর পরিবর্তে আমরা ক্যান নট ব্যবহার করেছি, আর ইউর পরিবর্তে ইউ,
তাহলে উত্তর হচ্ছে ক্যান নট বা কান্ট ইউ। এরপর ইফ যদি মাঝখানে থাকে, আমরা বলেছি যে এই কনজাংশন গুলো মাঝখানে বসে, মাঝখানে থাকলেও তাদের পরিবর্তে, তাহলে ইফ এর পরেরটা হবে 1 নাম্বার, এই যে এটা হবে 1 নাম্বার, আর তারপর প্রথমটা হবে 2 নাম্বার। তাহলে সবসময় মনে রাখবে ইফ এর, এই যে ইফ এর পরেরটা, এই যে পরেরটা 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। সবসময় ইফ এর পরেরটা 1 নাম্বার, তার মানে ইফ এর পরেরটা হচ্ছে 1 নাম্বার, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। সবসময় 2 নাম্বার সেন্টেন্সটাকে ট্যাগ করতে হইব। তাহলে আমাদের এখানে আছে সাবজেক্ট আছে ইউ, আমি আবার দেখাই, সাবজেক্ট আছে আমাদের এখানে ইউ, ইউ বসেছে, আর ক্যান এর পরিবর্তে কান্ট, তাহলে উত্তর হবে কান্ট ইউ। এরপর আমরা যেই সূত্র ব্যবহার সো দ্যাট, আমরা জানি সো দ্যাট সবসময় মাঝখানে বসে, সো দ্যাট যদি মাঝখানে বসে তাহলে সো দ্যাট এর পরিবর্তে আমরা আবার দেখাই, এই যে সো দ্যাট এর পরিবর্তে আমরা ট্যাগ করার সময় সো দ্যাট এর পরের যে ক্লজটা আছে ওই ক্লজটাকে ট্যাগ করতে হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট দেয়া আছে, তাহলে দেয়ার পরিবর্তে দে, যেহেতু এটা একটা প্রোনাউন, আর কুড এর পরিবর্তে এই যে আমরা কুড নট, তাহলে উত্তর হবে কুড নট, এই যে তাহলে উত্তর হবে কুড নট দে, এই যে কুড নট দে। আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দ্য স্টুডেন্টস হু ফেল, আমি একটু দেখাই, এই যে হুটা মাঝখানে বসেছে, তাহলে এদের যে পরে ক্লজটা আছে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে এদের পরে ক্লজটাকে বাদ দিতে হয়। তাহলে এই যে কতটুকু বাদ দেব, এদের এই যে আরেকটা ভার্ব, এই যে ডু নট আসছে, এই এতটুকু বাদ। তাহলে আমাদের ধরতে হবে স্টুডেন্টস ডু নট হ্যাভ এনি নলেজ, তাহলে এদের পরিবর্তে কি হবে আমি একটু দেখাই। তাহলে স্টুডেন্টস এর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে দে, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব ডু নট, তাহলে তার পরিবর্তে শুধু ডু বসবে। তাহলে উত্তর হবে আমি দেখাই, ডু নট এর পরিবর্তে ডু, আর স্টুডেন্টস এর পরিবর্তে দে, তাহলে উত্তর হবে ডু দে। এভাবে আমাদের ট্যাগ কোশ্চেন সমাধান করতে হবে। আগামী ক্লাসে আমরা নিয়ে আসছি ট্যাগ কোশ্চেনের বোর্ড সমাধান, কিভাবে এসএসসি তে আমরা বিভিন্ন বোর্ডগুলোর সমাধান করে থাকি। এই রুলসগুলোর মাধ্যমে আমরা ওই ট্যাগগুলো সমাধান করব। আগামী ভিডিওর জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে পুরোটা সময় ধরে থাকবেন। ইনশাল্লাহ আশা করি যে আমরা সবাই সুন্দর করে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।